হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। আওয়ার মোটো ইজ সিলেকশন ইজ অ্যাডিকশন। দেখো, আজকের থাম্বনেল দেখে তোমরা হয়তো অনেকে অবাক হচ্ছ যে 5বার সিজিএল এক্সাম কি করে ক্র্যাক করলো, বা হয়তো অনেকে ভাবছো যে আমি সিজিএল এক্সাম এতবার ক্র্যাক করেছি সেটা তোমাদের শোনাতে এসেছি। এই দুটোর কোনোটাই নয়। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে এই এক্সাম 5বার, অনেকে বলে আমি 4বার কোয়ালিফাই করেছি, অনেকে বলে আমি 5বার কোয়ালিফাই করেছি, অনেকে বলে আমি প্রচুর এক্সাম কোয়ালিফাই করেছি। এই এক্সাম কোয়ালিফাই করার ব্যাপারটা, বহুবার এক্সাম কোয়ালিফাই করার ব্যাপারটা, একই পরীক্ষা বা আলাদা আলাদা পরীক্ষা, এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার কিছু নয়, বিশাল কিছু অ্যাচিভমেন্ট নয়। ঠিক আছে, আমি নিজে সিজিএল এক্সাম 5বার কোয়ালিফাই করেছি। এসএসসির অন্যান্য এক্সাম যেমন সিএইচএসএল, আরআরবির পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, পিএসসির পরীক্ষা, WBSEDCL এর পরীক্ষা, এবং বহু এক্সাম ক্র্যাক করেছি, জয়েন করেছি, ছেড়েছি, এবং সেটা কিন্তু খুব একটা বড় ব্যাপার কিছু নয়। আমি নিজে এই পরীক্ষাগুলো সফল হওয়ার পরে তোমাদেরকে এই কথাটা বলছি যে সত্যি এই পরীক্ষাগুলো ক্র্যাক করাটা, এতবার ক্র্যাক করাটা বড় কোনো ব্যাপার নয়। প্রথম যে হার্ডেলটা, প্রথমবার ধরো এসএসসি, সিজিএল বা সিএইচএসএল বা এমটিএস বা পিএসসির কোনো এক্সাম কেউ ক্র্যাক করলো, সেটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে সব থেকে বড় হার্ডেল। ঠিক আছে, একবার যদি তোমাদের প্রিপারেশনটা ঠিকঠাক জায়গায় তৈরি হয়ে যায়, তোমাদের বেসটা ঠিক জায়গায় তৈরি হয়ে যায়, তারপরে কিন্তু জাস্ট এটা ম্যাটার অফ টাইম। তুমি যতবার বসবে, যতগুলো পরীক্ষায় বসবে, প্রত্যেকটা পরীক্ষায় বলে বলে সফল হবে, এবং ওই পরীক্ষাগুলো তোমরা ক্র্যাক করতে পারবে যদি একটা মিনিমাম নাম্বার অফ বা স্যাটিসফাইং নাম্বার অফ ভ্যাকেন্সি থাকে। ঠিক আছে, তো এই ভিডিওটা করার আজকের আমার উদ্দেশ্য এটাই যে তোমাদের মধ্যে কনফিডেন্স দেওয়া, যে একজন সাধারণ স্টুডেন্ট, একজন জেনারেল স্ট্রিমের স্টুডেন্ট, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক, আর্টস ব্যাকগ্রাউন্ড হোক, কমার্স ব্যাকগ্রাউন্ড হোক, নট নেসেসারিলি কি তাকে বিটেক পাস হতে হবে বা আইআইটিয়ান হতে হবে, এটা সত্ত্বেও নট নেসেসারিলি কি তাকে ম্যাথস অনার্স হতে হবে তবে সে এসএসসির অঙ্ক করতে পারবে, এমন কিন্তু নয়। আমি নিজে ম্যাথস অনার্স নয়, আমার বহু এমন বন্ধু আছে, কালিগস আছে, যারা নিজেরা ম্যাথস অনার্স নয়, ম্যাথসে বিশাল কিছু আহামরি ভালো নয়, তারা শুধুমাত্র সিলেবাস কভার করেছে, প্র্যাকটিস করেছে এবং একই জিনিস বারবার করেছে, নিজের উইকনেসের উপর কাজ করেছে, পেশেন্স রেখেছে, কন্টিনিউয়াস পড়াশোনা করে গেছে, এবং একদিন না একদিন তারা সফল হয়েছে। কেউ 1.5 বছরে, কেউ 2 বছরে, কেউ 3 বছরে, কেউ 4 বছরে। এই লাইনটা এমন একটা লাইন, যদি তোমরা লেগে থাকো, যদি তোমরা পড়ে থাকো, যদি তোমরা ধৈর্য ধরে থাকো, নিজের প্রতি কনফিডেন্স না হারাও এবং ফ্রাস্ট্রেটেড না হয়ে যাও, তাহলে কিন্তু সফলতা আসতে বাধ্য। তোমরা ক্র্যাক কিন্তু করবেই করবে। এবছর না হলে পরের বছর করবে, পরের বছর না হলে তার পরের বছর করবে। এবছর তোমাদের কাছে প্রচন্ড বড় চান্স, 20,000-এর ওপরে ভ্যাকেন্সি সিজিএল এ থাকবে, এবং আশা করা যাচ্ছে যারা মোটামুটি রেডি স্টুডেন্ট, যারা 1 বছর 1.5 বছর ধরে পড়াশোনা করছো, যারা নির্দিষ্ট পথে এগোচ্ছ, তারা কিন্তু এবছর সফল হবার হাই চান্স। ঠিক আছে, তো আমি কিভাবে পড়াশোনা করতাম বা কিভাবে লাস্ট মিনিট প্রিপারেশন করতাম, এখন পরীক্ষা সিজিএল এ তোমরা জানো পরের মাসের 7 তারিখ থেকে তোমাদের 9 সেপ্টেম্বর থেকে মোস্ট প্রবাবলি এক্সাম শুরু হয়ে যাচ্ছে। তো এই সময়টা কিন্তু তোমরা লাস্ট 1-1.5 বছর 2 বছর ধরে যাই পড়াশোনা করে থাকো, সেইটার কিন্তু একটা গোছানোর সময়, এক জায়গায় নিয়ে এসে সেই জিনিসগুলোকে প্র্যাকটিস করার সময়। এবং লাস্ট মোমেন্টে আমি কি করতাম এবং কি করলে তোমাদের ক্র্যাক করাটাকেও আটকাতে পারবে না এবং সফল হওয়াটা আটকাতে পারবে না, সেই ছোটখাটো 2-1টা জিনিস তোমাদের আমি আজকের বলবো, এবং এই কনফিডেন্সটা বা এই জিনিসটা বলার জন্যই আজকের এই ভিডিওটা করা। ঠিক আছে, সবার প্রথম হলো, দেখো আমি তোমাদের বারবার করে একটা কথা বলি যে ডেইলি মক টেস্ট কিন্তু তোমাদের পরীক্ষার আগের, পরীক্ষা হওয়ার 1-1.5 মাস আগে থেকে, মিনিমাম 1-1.5 মাস আগে থেকে তোমাকে ডেইলি মক টেস্ট দিতে হবে। 50 থেকে 60টা মক টেস্ট দিয়ে যে এক্সামে বসতে যাবে, আর জাস্ট 10-15টা মক দিয়ে যে এক্সামে বসবে, সে কিন্তু ওর থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। ঠিক আছে, তো ডেইলি মক টেস্টের কি কি রুলস ফলো করব, অনেকে মক টেস্ট বিভিন্ন রকম ভাবে দেয়। আগেও আমি একটা মক টেস্ট নিয়ে ভিডিও করেছি, তোমরা নিশ্চয়ই ওটা দেখেছো, না দেখলে দেখে নাও, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আরো একবার বলছি, দেখো ডেইলি মক টেস্ট অ্যান্ড অ্যানালিসিস, এটা হচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তোমাকে ডেইলি একটা করে, এখন যেটুকুনি সময় পড়ে আছে, এই মাসে ধরো আর 7-8টা দিন, আর পরের মাসের 8-9টা দিন, এই কটা দিনে কিন্তু তোমাকে ডেইলি একটা করে মক টেস্ট দিতেই হবে। না দিলে কোনো, তুমি যদি মনে করো যে আমার সিলেবাসটা বাকি, আরো 2-3টে চ্যাপ্টার আমি একটু পড়ে নিই আর একটু রিভিশন দিয়ে নিই, তারপরে মক টেস্ট দেবো, তাহলে নাম্বারটা একটু ভালো আসবে না।
এটা তুমি ভুল করছো। নাম্বার মক টেস্টের ঘরের নাম্বার কম হলো কি বেশি হলো সেটাতে তোমার মন বিচলিত হতে হবে না। তোমাকে ডেলি মক টেস্ট দিয়ে যেতে হবে, তার পাশাপাশি তুমি রিভিশন চালাও, প্র্যাকটিস চালাও, যা খুশি করো, ডেলি একটা করে মক টেস্ট এখন থেকে যদি তোমরা আর না দাও তাহলে তোমরা যতই পড়ো যতই রিভিশন দাও আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা কিন্তু পরীক্ষা ক্র্যাক করতে পারবে না। এখনো সময় আছে, ডেলি একটা করে মক টেস্ট। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানালিসিস, তার কারণ অ্যানালিসিস করলে, মক টেস্টের অ্যানালিসিস করলে তবেই তোমরা এই উইকনেসটা নিজেদের খুঁজে পাবে। নিজেদের উইকনেস খুঁজতে হবে এবং যে চ্যাপ্টারের উপরে বা যে সাবজেক্টের উপরে তোমাদের উইকনেস সেইটাকে তোমরা ভালো করে রিভিশন দাও, নোট থেকে রিভিশন দাও, কোনো বই থেকে রিভিশন দাও, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেখো কি আসছে, কি কনসেপ্ট আসছে। এবং এই উইকনেস তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি ডেলি একটা করে মক দেবে এবং অ্যানালিসিস করবে। ঠিক। 2 নম্বর জিনিস একটা খুব ভাইটাল পয়েন্ট, আমি যখন পড়তাম আমার স্যারেরা, শ্রদ্ধেয় টিচাররা তারা বারবার বলতেন এবং আমরা ফলো করতাম এবং উপকারও পেয়েছি, সেটা হলো রিপিট মক। তোমরা কি করো, দিনের পর দিন মক দিয়ে যাচ্ছ কিন্তু ওই পুরোনো আগে দেওয়া মকটা রিপিট কিন্তু আর তোমরা মক দিচ্ছ না। রিপিট মক দেওয়ার উদ্দেশ্য হলো একটাই, পরীক্ষার সময় এমন কিছু কোয়েশ্চেন্স আসে যে কোয়েশ্চেন্সগুলো তোমার করা কোয়েশ্চেন্স, আগে তুমি একবার প্র্যাকটিস করেছো বা দেখেছো বা সলভ করেছো, বা জিকের বা ইংলিশে আগে তুমি পড়েছো অলরেডি, সেরকম করা কোয়েশ্চেন। তো করা কোয়েশ্চেন্স আবার যদি তোমার পরীক্ষায় আসে সেটাকে তোমার চেনার এবং ওইটা সঠিক উত্তর করার, সেটাকে সলভ না করে, ধরো অঙ্কের একটা কোনো কোয়েশ্চেন্স আগে তোমরা অলরেডি করেছো, সেটা আবার এসেছে, সেটাকে আবার সলভ না করে দেখে উত্তর মারার যে প্র্যাকটিসটা, এটা তোমাকে ব্রেনকে ট্রেন করতে হবে। সেই ট্রেনটা কখন হবে, যখন তোমরা বাড়িতে রিপিট মক দেবে, একই কোয়েশ্চেন বারবার দেখবে চোখের সামনে, আজকে দিলাম পরের দিন রিপিট মক দিলাম এরকম নয়, আজকে একটা পরীক্ষা দিলাম মক, 10 দিন পরে ওই আগে দেওয়া মকটা আবার একবার দিলাম আমি, তাহলে কি হলো, একই কোয়েশ্চেন দেখলাম, তখন তুমি দেখো যে ওই করা কোয়েশ্চেনটা তুমি একবার দেখে বা জাস্ট একটু পেন ছুঁয়ে করে ফেলতে পারছো কিনা, তাহলে বুঝবে তোমার ঠিকঠাক প্রিপারেশন হচ্ছে। রিপিট মক ইজ মোস্ট ভাইটাল খুব। আচ্ছা, লাইভ মক টেস্ট, এখন শেষ সময় এসে গেছে, পরীক্ষার আগে আর 10-15 দিন বাকি, এই সময় তোমাদের লাইভ মক দিতে হবে, টেক্সট বুক বা পিনাকেল বা অন্যান্য যে অ্যাপগুলো আছে তোমরা সবাই জানো, সে সমস্ত জায়গায় অনেক জায়গা দেখবে লাইভ মক হয়, সেখানে অল ইন্ডিয়া লেভেলের প্রচুর পার্টিসিপেন্ট, 25,000, 30,000, 40,000, কোথাও 1 লাখ পার্টিসিপেন্ট ওই মকগুলোকে পার্টিসিপেট করে। ঠিক আছে, তো ওই মকগুলো তোমরা দাও, দিলে পরে কি হবে, তোমাদের র্যাঙ্কিং আসবে, র্যাঙ্কিং আসলে পরে কি হবে, তোমাদের মনে একটা কনফিডেন্স তৈরি হবে যে বা আমার মকটা ভালো হচ্ছে, অল ইন্ডিয়া লেভেলে সবাই মিলে একসঙ্গে দেওয়া হচ্ছে, এবং সেখানে ওই মকটা দেওয়ার ফলে যে নাম্বার আসছে, যে র্যাঙ্কিং আসছে, তাতে আমার বেশ ভালো লাগছে, ওটা তোমাকে একটা আলাদা এন্থু দেবে, আলাদা রকম একটা চার্ম তৈরি করবে, একটা কম্পিটিশন তোমাকে ফিলিং দেবে। ঠিক আছে, তো লাইভ মক দাও, মক টেস্টের জন্য এই কটা জিনিসপত্র তোমরা ফলো করো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কি হলো, 1 নম্বর হচ্ছে মক, ডেইলি মক অ্যানালিসিস। সেকেন্ড মোস্ট থিং হচ্ছে রিভিশন। রিভিশন দেওয়ার জন্য যে টেকনিক, সেটা আগেও তোমাদের আমি একবার বলেছি ভালো করে, রিভিশন দেওয়ার টেকনিক ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা ভালো করে আরেকবার দেখে নাও। এখানে আমি আরো একটু 2-1টা পয়েন্ট বলছি। দেখো, রিভিশন দেওয়ার জন্য সব থেকে বড় ভুল তোমরা কি করো, ধরো কোনো একটা সাবজেক্ট, ধরো কথার কথা বলছি জিওগ্রাফি বা পলিটি রিভিশন দেবে, তো আমরা যদি এখন কি করি, আমাদের হাতে 15 দিন সময় আছে, আমরা যদি এখন ইতিহাসের জিওগ্রাফির বই খুলে বসি বা লুসেন্ট জেনারেল নলেজের বইটা খুলে বসি বা পলিটির লক্ষ্মীকান্ত বা লুসেন্ট খুলে বসি, তাহলে ওই জিনিসটা রিভিশন দিতে তো আমার 3-4 দিন ওখানেই লেগে যাবে, বিশাল বড় সিলেবাস। তাহলে ওভাবে রিভিশন আমার দিলে হবে না, কারণ অনেক জিনিস আমার পড়া আছে, অনেক জিনিস আমার আর না দেখলেও হয়তো চলবে, আমার মাথায় জিনিসগুলো গেঁথে আছে। তাহলে কি করতে হবে, আমাকে পিওয়াইকিউ সলভ করতে হবে। ধরো একটা চ্যাপ্টারের উপরে 2023-2022-এ ধরো 60-70টা কোয়েশ্চেন এসছে, তা 60-70টা কোয়েশ্চেন করতে তোমার তো নিশ্চয়ই সারাদিন সময় লাগবে না, তুমি মন দিয়ে যদি বসো 1 ঘন্টায় বা আধ ঘন্টায় তোমার 60টা কোয়েশ্চেন পড়া হয়ে যাবে। এবং এই পিওয়াইকিউ সলভ করার মাধ্যমে পলিটি বা হিস্ট্রি বা জিওগ্রাফি বা ট্র্যাডিশনাল জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য সাবজেক্ট, ইকোনমিক্স, পিওয়াইকিউ সলভ করার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারটায় তোমার কনসেপ্টের কোনো ল্যাকিং আছে, সেই পয়েন্টটা, সেই চ্যাপ্টারটা, সেই সাবজেক্টটা তুমি পার্টিকুলারলি ওই পোর্শনটা পড়ো। কথা বলছি, তুমি ফিজিক্সের পিওয়াইকিউ সলভ করতে করতে দেখলে যে লাইটের মিরারের জায়গাটা তোমার অসুবিধা হচ্ছে, কোয়েশ্চেন সলভ করতে পারছো না, বা কেমিস্ট্রির ধরো কথার কথা বলছি যে ডেলি ইউজ অফ কেমিস্ট্রি যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমার ধরো ওই জায়গাগুলো করতে অসুবিধা হচ্ছে, বা কেমিস্ট্রির যে রাসায়নিক নামগুলো আছে সেগুলো ধরো করতে তোমার অসুবিধা হচ্ছে বা তুমি পারছো না, তাহলে তুমি পার্টিকুলার ওই পোর্শনটা তোমার নিজস্ব যদি কোনো নোট থাকে যেখানে তুমি পড়ো, তার সেখানকার যদি কোনো নোট থাকে বা লুসেন্ট থাকে, সেখান থেকে তোমরা
জিনিসটাকে রিভিশন দিয়ে নাও, তাহলে পুরো সাবজেক্টটা তোমাকে রিভিশন দিতে হচ্ছে না, তোমার যেই পোর্শনটা অসুবিধা বা উইকনেস শুধু সেই পোর্শনটুকু তোমার রিভিশন দিলে চলে যাচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে যে উইকনেস, এখানেও দেখো সেই একই জিনিস, এই তুমি তখনই পিওয়াইকিউ সলভ করবে তখন তুমি চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথস হোক, ইংলিশ হোক, জিকের কোনো সাবজেক্টের হোক বা রিজনিং এর হোক, পার্টিকুলার কোনো চ্যাপ্টারের যেটার উপর তোমার ধরো তুমি রিজনিং প্র্যাকটিস করতে গিয়ে বুঝলে তোমার ক্যালেন্ডারের অঙ্কগুলো আটকে যাচ্ছে, তুমি ভুলে গেছো অনেকদিন আগে করেছো, তাহলে শুধুমাত্র ক্যালেন্ডারের নিয়মগুলো, রুলস রেগুলেশনগুলো দেখে নাও। বোঝাতে পারছি? তাহলে চ্যাপ্টার ওয়াইজ উইকনেস ফাইন্ড আউট করো পিওয়াইকিউ সলভের মাধ্যমে এবং সেই পার্টিকুলার চ্যাপ্টার, পার্টিকুলার টপিক, পার্টিকুলার কনসেপ্টটা রিভিশন দাও। ঠিক আছে, এটা হবে তোমার স্মার্ট ওয়ার্ক, এটা তোমার টাইম বাঁচবে। ঠিক আছে, 3 নম্বর জিনিস হচ্ছে রিড সেলফ নোটস অ্যান্ড অনলি ওয়ান রেফারেন্স বুক ফর জিকে। অনেকে কি করো, 4-5টা বই কিনে রেখে দিয়েছো, WBCS ম্যানুয়াল কিনে রেখে দিয়েছো, ওদিকে হচ্ছে লুসেন্ট কিনে রেখে দিয়েছো, ওদিকে আরিয়ান্তের বই কিনে রেখে দিয়েছো, ওদিকে তরুণ গোয়েল থেকে পড়ছো, ওদিকে ক্র্যাক WBCS থেকে পড়ছো, যেগুলো রিনাউন্ড বুক মার্কেটে, সেগুলোর নাম করছি, কেউ কোনো প্রমোশনকে আমাকে করতে বলেনি। তো তোমরা কি করো, 4-5টা বই খুলে বসছো, বসে তার মধ্যেই শুয়ে পড়লে, ভালো লাগছে না, টেনশন হয়ে গেল। তাহলে রেফারেন্স বুক সবসময় তোমাকে একটা বই ফলো করতে হবে, যে বইটা থেকেই তুমি পড়বে, যে বইটাই তোমার দাগানো থাকবে, যে বইটা তোমার উইকনেস গুলো বা যেগুলো তোমার মুখস্থ হচ্ছে না সেগুলো পয়েন্ট আউট করা থাকবে, রিভিশনও দেবে সেই ওই বইটা থেকেই। ঠিক আছে, তো মোটামুটি পুরনো সময় থেকে, আমাদের সময় থেকে চলে আসছে লুসেন্টের জেনারেল নলেজ বইটা, খুব ভালো বই। ইদানিং এটাতে অনেক কিছু অ্যাডিশনও হয়েছে, রিসেন্ট জিনিসপত্রগুলো। এই বইটা এসএসসির এক্সামসের জন্য মোর দ্যান এনাফ। এর সাথে সাথে পিওয়াইকিউ সলভ তোমরা করছো, তো নিজস্ব নোট থাকলে নিজস্ব নোট পড়ো, বা যেখানে তোমরা পড়ছো, কেউ কোনো ইনস্টিটিউটে পড়ছো, অনলাইন হোক অফলাইন হোক, সেই নোটস পড়ো বা লুসেন্ট পড়ো, যে কোনো একটা জিনিসপত্র, একটা নোটস, একটা বই, এই তোমরা ফলো করো জিকের জন্য। ইংলিশের জন্য তাই ব্ল্যাক বুক ফলো করো, আর পিওয়াইকিউ সলভ করো। 4-5টা বই কিনে রেখে দিলে, এই ভোকাবুলারির জন্য নিতু সিং ম্যামের ভোক্যাবস কিনে নিলে, ওদিকে তোমরা আরো 2-3টে বই কিনে নিলে, আরো কত অল ইন্ডিয়া লেভেলের বই আছে, খোঁজ পেলে একটা করে বই কিনে নিলে, এটা কিন্তু ভালো পদ্ধতি নয়, একদমই সঠিক পদ্ধতি নয়। একটা বই পড়বে এবং সেটাকে বারবার পড়তে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা ফলো করো রিভিশনের জন্য। কি ঠিক আছে, তাহলে কি হলো, 1 নম্বর জিনিস মক টেস্ট, ডেলি মক। 2 নম্বর জিনিস হচ্ছে রিভিশন স্মার্ট পদ্ধতিতে। 3 নম্বর হচ্ছে ম্যাথস আর রিজনিং। ম্যাথস আর রিজনিং এ তোমাকে ফুল মার্কস পাওয়ার চেষ্টা করতে হবে, কারণ জিকে আর ইংলিশে তোমরা, ইংলিশে তাও বা ফুল মার্কস পেতে পারবে, ইংলিশেও ফুল মার্কস তোলা যায়, কিন্তু জিকেতে কখনোই ফুল মার্কস তোলা পসিবল নয়। তাহলে আমাকে ম্যাথস রিজনিং এ ফুল মার্কস তুলতে হবেই এবং হবেই। তার জন্য তোমাকে কি করতে হবে, ম্যাথসের প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো সিলেবাসে আছে, প্রত্যেকটা চ্যাপ্টার, সেটা হয়তো লাস্ট প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন্স হয়তো ওখান থেকে আসেনি, কথার কথা বলছি, প্রিজম পিরামিড মেনসুরেশন সবাই করো, প্রিজম পিরামিড করো না, বা জিওমেট্রি করো কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রি করো না। ঠিক আছে, অ্যালজেব্রা করো, বা সেখানকার হয়তো কোনো একটা শক্ত জিনিস করো না। ঠিক আছে, তো প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টার খাতায় নোট ডাউন করো এবং প্রত্যেকটার পাশে পাশে টিক মারো, যেগুলো তোমার প্র্যাকটিস হয়ে গেছে সেগুলো টিক মারো, যেগুলো তোমার হয়নি এখনো বেঁচে আছে সেগুলো তোমরা রিভাইজ দাও, রিভিশন দাও, এবং পিওয়াইকিউস থেকে দেখে নাও যে 2022-23-এ যে কোয়েশ্চেনগুলো এসছে সেগুলো তোমরা পারছো কিনা। ঠিক আছে, তাহলে ম্যাথস আর রিজনিং চ্যাপ্টার খাতায় লিস্ট আউট করো এবং প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা রিভিশন দাও। কোনো সিলেবাসের কোনো অংশ ছেড়ে পরীক্ষায় দিতে যাওয়া যাবে না। প্রিলিতে যদি 1-2 চ্যাপ্টার ছাড়াও থাকে তাহলেও ক্ষতি নেই, মেন্সের আগে কিন্তু তোমাকে একদম 100% সিলেবাস কমপ্লিট করে তারপরে পরীক্ষায় বসতে হবে। ঠিক আছে, তাহলে ম্যাথস আর রিজনিং এ আমরা কি করছি, ফুল মার্কস ট্রাই করার চেষ্টা করছি। নেক্সট থিং হচ্ছে ইংলিশ। ইংলিশের আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, যে ইংলিশের 2-3টে পার্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর পার্ট হচ্ছে ভোক্যাবস, যেটার জন্য কি করবে না করবে, ইংলিশের স্ট্র্যাটেজি এবং ইংলিশের 50/50 ইংলিশে কিভাবে পাবে তার একটা ভিডিও আমি অলরেডি করেছি, সেটা ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কোথা থেকে কি পড়বে না পড়বে। ভোক্যাবস, গ্রামার, প্র্যাকটিস, এই 3টে জিনিস তোমাকে সমান তালে করতে হবে। ভোক্যাবস গুলো যেগুলো তোমরা অলরেডি পড়েছো সেগুলো রিভিশন দাও। গ্রামার তোমরা পিওয়াইকিউ, পিনাকেল বা কিরণ যার পারো বই কেনো, সেখান থেকে রিসেন্ট
যে এক্সামগুলো এসছে, এরার কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সমস্ত কিছু গ্রামারের মধ্যে পড়ে। সেগুলো সেখান থেকে তোমরা বসে বসে একটু রিভিশন দাও, ম্যাক্সিমাম পারবে, দুটো একটা পারবে না, সেটা রুলসগুলো একটু দেখে নেবে। তোমাদের নিজস্ব রুল বুক, আগে তোমাদের বহুবার আমি বলেছি, তোমাদের নিজস্ব এরার কারেকশনের রুল বুক নিশ্চয়ই রেডি আছে, সেইগুলোকে রিভিশন দাও। ওই রুলগুলোই এরার কারেকশনে বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে। নতুন করে রুল কোনো এক্সামিনার বা কোনো কোয়েশ্চেন সেটার যেই হোক সে চাষ করে আনে না, একই কোয়েশ্চেন্স বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে, শুধু এক্সাম্পলগুলো আলাদা হয়, রুলসগুলো একই হয়। ঠিক আছে, প্র্যাকটিস তোমরা করতে থাকো। পিকিউআরএস, ক্লোজ টেস্ট, আনসিন প্যাসেজ, এই জিনিসপত্রগুলো প্র্যাকটিস করার মাধ্যমেই একমাত্র অ্যাকিউরেসি আসবে। শুধুমাত্র প্র্যাকটিসই তোমাকে এইগুলো ভুলে রাখতে থেকে বাঁচাবে। এবং ইংলিশের যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, অ্যাভয়েড নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করা, কোয়েশ্চেন ছেড়ে বেরিয়ে যাওয়াই কিন্তু একজন সাকসেসফুল ক্যান্ডিডেট আর একজন আনসাকসেসফুল ক্যান্ডিডেটের মধ্যে পার্থক্য করে দেয়। দুজনে কিন্তু একই হয়তো নলেজ আছে, কিন্তু যে শুধুমাত্র যে কোয়েশ্চেনটার ডাউট আছে সেটা ছেড়ে বেরিয়ে যেতে পারছে, সেই কিন্তু একমাত্র কাট অফ ক্লিয়ার করতে পারে। যে গেস করে করে মারবে নাম্বার বেশি তোলার জন্য, সে কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারবে না। তো নেগেটিভ মার্কিং তোমাকে অ্যাট এনি কস্ট অ্যাভয়েড করতে হবে। অপশনগুলো এলিমিনেট করে করে 50% পর্যন্ত গেস মারা যায়, কিন্তু সেটাও খুব ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে, গেস একদম মারা যাবে না। ইংলিশের কোয়েশ্চেন্স, ভোক্যাবস বা অন্যান্য জিনিসপত্র, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, ফ্রেজাল ভার্ব হোক, এরার কারেকশন হোক, মনে হবে নো এরার মারি, মনে হবে এটা ভুল আছে, প্রচন্ড কেয়ারফুল হয়ে তোমাকে আনসার দিতে হবে। শিওর না হয়ে কোনো কোয়েশ্চেনের আনসার দেওয়া মানে, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমি আজ পর্যন্ত যতগুলো পরীক্ষায় যতগুলো কোয়েশ্চেন্স গেস করে দিয়েছি, যেটা আমি জানি না, মনে হচ্ছে এটা ঠিক হবে, সেটা কিন্তু বাড়িতে এসে ভুল হয়েছে। 99% কেসে তোমার কিন্তু ভুল হবে গেস ওয়ার্ক করলে। তো অ্যাভয়েড নেগেটিভ মার্কিং। অ্যান্ড লাস্ট থিং হচ্ছে জিকে, যেটা হচ্ছে এখনকার দিনে মোস্ট ইম্পর্টেন্ট এবং সব থেকে কম নাম্বার আছে, সব থেকে বেশি সিলেবাস। চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার কভার অল সাবজেক্টের A to Z চ্যাপ্টার পরীক্ষার আগে রিভিশন দেওয়া সম্ভব নয়। আমি রিসেন্টলি সিজিএল 2024 স্ট্র্যাটেজির ভিডিও করেছি, খুব সুন্দর করে বুঝিয়েছি। ঠিক আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা দেখবে। ওখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের, শুধুমাত্র জিকে নয়, জিকে তো আছেই, জিকের প্রত্যেকটা চ্যাপ্টার প্লাস ম্যাথস, ইংলিশ, রিজনিং, প্রত্যেকটা সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, যেগুলো পরীক্ষায় যেখান থেকে কোয়েশ্চেন সব থেকে বেশি আছে, প্রত্যেকটা সাবজেক্ট, ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, প্রত্যেকটা থেকে 6টা-8টা এরকম চ্যাপ্টার আমি লিস্ট করে দিয়েছি। সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্রত্যেকটা চ্যাপ্টারে 6টা-8টা করে চ্যাপ্টার লিস্ট করে দিয়েছি। ওই চ্যাপ্টারগুলো তোমরা অবশ্যই সবার আগে কমপ্লিট করো, রিভিশন কমপ্লিট করো, PYQ সলভ করো, তারপর অন্য জিনিস করবে। 2 নম্বর জিনিস হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের এখন একটা রিসেন্ট ট্রেন্ড হচ্ছে, যেটা খুব ভাইটাল। সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখন 2024-এর যদি সেপ্টেম্বরে পরীক্ষা হয়, 2024-এর জানুয়ারি থেকে অগস্ট মাসটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 2023 এবং 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স। যদি এটা খুব শক্ত ব্যাপার, খুব টাফ ব্যাপার, শুনতে এত ভালো লাগছে, কিন্তু করাটা তো সোজা নয়, কিন্তু তোমাদের করতে হবে, কারণ এসএসসি রিসেন্ট ট্রেন্ড এটাই ফলো করছে, এটা আমরা অ্যানালিসিস করে বুঝতে পেরেছি। তোমরাও আশা করি জানতে পেরেছো মক দেওয়ার মাধ্যমে। 2023-এর পুরো সালের কারেন্ট অ্যাফেয়ার্স, 2022-এর পুরো সালের কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত করা তো সম্ভব নয়। তোমরা বিভিন্ন জায়গায় সার্চ করো, ইউটিউব সার্চ করো, ফেসবুক সার্চ করো, বিভিন্ন জায়গায় সার্চ করো, জিস্ট আপ করার চেষ্টা করো। আমরা আমাদের চ্যানেলে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো করাচ্ছি 2023-এর টপিক ওয়াইজ চ্যানেলে করিয়ে দেবো, এবং টেলিগ্রাম চ্যানেলে তার নোটসও প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নিচে ডেসক্রিপশনে দেওয়া রইলো, সেখানে জয়েন করো এবং 2023-এর যে জিস্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো ওখান থেকে ডাউনলোড করো, এবং অবশ্যই ওগুলো পড়ে যাবে, ওখান থেকে কিন্তু কোয়েশ্চেন্স কমন আসবে। ঠিক আছে, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স বললাম। ট্র্যাডিশনাল জিকে রিসেন্ট টাইমে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। যে লেভেলে ট্র্যাডিশনাল জিকে এখন আসতো, স্ট্যাটিক জিকে আসতো, এখন কিন্তু তার থেকে অনেক টাফ আসছে। ওই একই টপিক কিন্তু অনেক ডিপে আসছে। এটার জন্য তোমরা আমাদের চ্যানেল ফলো করো। এখানে ট্র্যাডিশনাল জিকে যে স্যার আছেন, অত্যন্ত এক্সপিরিয়েন্স টিচার, তিনি কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে ট্র্যাডিশনাল জিকে একদম ডিপে কত রকম কোয়েশ্চেন আসতে পারে করাচ্ছেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তার নোটসও দেওয়া হচ্ছে, এবং এটার জন্য তোমরা পিনাকেলের একটা স্ট্যাটিক জিকের বই আছে,
একটাই এডিশন বেরিয়েছিল, ওই বইটাকে ফলো করতে পারো, কিন্তু খুব কেয়ারফুল, ওখানে প্রচুর 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 ইনফরমেশন আছে, দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে, একটু বুঝে শুনে তোমাদের পড়তে হবে। যদি না পারো আমাদের চ্যানেল ফলো করবে, ওখান থেকে তোমরা নোটস পেয়ে যাবে। অ্যান্ড এখানেও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করতে হবে। জিকেতে কিন্তু হাত তোমাদের নিষ্পিস করবে যে এটা হবে এটা হবে, এটা মেরে দিয়ে বেরিয়ে যায়। যদি তোমরা গেস ওয়ার্ক করে মারো, একদম ব্লাইন্ডলি যদি তোমরা মারো, তোমাদের ভুল হবেই হবে। এবং নেগেটিভ মার্কিংয়ে কিন্তু একমাত্র তোমাদের সব থেকে বড় শত্রু। নেগেটিভ মার্কিং শুধু অ্যাভয়েড করতে পারলে তোমরা কিন্তু পরীক্ষা পাস করে যাবে, ঠিক আছে? তো এই সমস্ত পয়েন্টগুলো তোমরা অবশ্যই মাথায় রাখো। আবারও বলছি, আমি প্রচুর পরীক্ষা ক্লিয়ার করেছি, এবং এটা তোমাদেরকে বলছি এই কারণে, এই কনফিডেন্সটা দেওয়ার জন্য যে এটা খুব একটা বিশাল বড় ব্যাপার কিছু নয়। প্রথম হার্ডেলটা, প্রথম যে গেমটা, মেন্টাল গেমটা তোমরা যদি জিতে যাও, তাহলে তোমাদের মধ্যে কনফিডেন্স তৈরি হবে, এবং আগামী দিনে যে কটা পরীক্ষায় তোমরা বসবে, প্রত্যেকটা পরীক্ষা ক্র্যাক করতে পারবে, ঠিক আছে? তো তোমরা সঠিক পথে পড়াশুনো করো, তোমরা যেভাবে পড়ছো, যে যেখানে পড়ছো সেখানকার গাইডেন্স মেনে চলো, ফোকাস হারাবে না, কনফিডেন্স লুজ করবে না। এই লাস্ট 15টা দিন কিন্তু আসল খেলা, এইটাতেই কিন্তু তোমাদের সব কিছু ডিপেন্ড করে আছে, ঠিক আছে? একদম কেউ হোপ হারাবে না। আমি যে যে জিনিসপত্রগুলো বললাম আবার একবার বলছি, মক টেস্ট, রিভিশন, ম্যাথস রিজনিংয়ে ফুল মার্কস, আর জিকে আর ইংলিশ পড়ো, এবং নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করো, ঠিক আছে? এই কটা জিনিস তোমরা ফলো করে চলো। আশা করি তোমরা প্রত্যেকে পরীক্ষায় সফল হবে, এবং সিজিএল মেন্স তোমরা এবারে দিচ্ছ, ক্র্যাক করছো, এবং চাকরি পাচ্ছ। এই কনফিডেন্স আমার তোমাদের উপর আছে, তোমরা নিজেদের উপর কনফিডেন্স রাখো, ঠিক আছে? থ্যাংক ইউ, গুড লাক।